চার্লস জন ক্যানিং এর বাড়ি, যার নামে এই ক্যানিং টাউনটা যেটা তৈরি হয়েছে। মানে গভর্নর জেনারেল ছিল 1857-এ, মানে তখন ছিল। মানে সামনে মাতলা নদী আছে, তার উপরে একটা পোর্ট বানাতে চেয়েছিল যাতে কলোনিয়াল ইন্ডিয়া আছে সেটাকে যাতে ইজিলি লুট করতে পারে, সেটার জন্য। বাট সেটা করতে পারেনি, কারণ এখানে নদীটা অত মানে ডেপথটা ছিল না বলে যেটা বানাতে পারেনি। আমরা একটু পরে ওই নদীর উপর দিয়ে আমরা যাবো, তখন দেখাবো। বলতে ভুলে গেল, বলুন। হ্যাঁ, ওটার স্টোরি আছে, ওটার স্টোরিটার ভ্যারিয়েশন আছে, আমি ওটা বলে দিই। ওটার স্টোরিটা এইরকম যে ময়দাকে মিষ্টি বানানোর কথা ছিল, ময়দার কোনো একটা কাজ ছিল কোনো জায়গায়। তখনকার দিনে লর্ডশিপ চার্লস জন ক্যানিং তখনকার দিনে লর্ড, তো তার ওয়াইফ শার্লট ক্যানিং, সে যেহেতু লর্ড তো তার ওয়াইফ লেডি ক্যানিং। তো লেডি ক্যানিংয়ের মিষ্টি খাওয়ার খুব শখ ছিল, তো মিষ্টি বানাতে দেওয়া হয়েছিল। ময়দার কোথাও কাজ ছিল না, দিলে গর্দান যাবে, তো নিজের মেয়েকে তিনি দায়িত্ব দিয়ে যান যে এটা তুমি মিষ্টিটা বানিয়ে দাও। আর এই মিষ্টিটা হয় ছানা দিয়ে। মেয়ে ভুল করে জ্বালিয়ে ফেলে, যেহেতু আর ছানা ছিল না, তো না দিলে গর্দান যাবে, তাই সার্ভ করা হয় এবং সৌভাগ্যক্রমে পছন্দ এসে যায়। তো এই কারণে ওই মিষ্টিটা লেডি ক্যানিং নামে প্রসিদ্ধ ছিল। পরবর্তীকালে সেটা মিসপ্রোনাউন্সিয়েশনের জন্য লেডি ক্যানিং থেকে লেডি কেনি হয়ে গেছে। গদখালি যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যানিং টু গদখালি। এখন কি ওখানে আছো নাকি? আমাদের গাড়িতে চলে আসতে কি হয়েছিল? এখন কোথায় যাবে তুমি? ন্যাচারালি এটা আপনার হয়েছে, এটা মেন মেড নয় কোনো, শুধু একটা আইল্যান্ড নয়, আগে মানে এর মধ্যে মোটামুটি 2-3টে আইল্যান্ড হচ্ছে। একটা আইল্যান্ড পুরোপুরি হয়ে গেছে, ফর্ম হয়ে গেছে, আরও 2-3টে আইল্যান্ড নতুন করে ফর্ম করছে। এটা নয়, এই গাছের শাড়িটা আমরা ক্রস করার পরেই মাতলা নদীটা দেখতে পাবো। হ্যাঁ, সেটা চড়া না পড়লে তো, হ্যাঁ এইটা হচ্ছে আপনার নতুন আইল্যান্ডটা। জল কমে গেলে এই মাঝের যে অংশটা দেখছেন, এখানে একটা আইল্যান্ড তখন জেগে ওঠে। এই যে পুরোটা যেটা দেখছেন, লাস্ট 5 বছরে মোটামুটি 4.5 থেকে 5 বছরের মধ্যে নতুন আইল্যান্ডটা ফর্ম করছে। আর ওই যে ব্রিজের কাছে দেখবেন, যে ব্রিজটা দেখছেন, ওটা রেলওয়েটা এক্সটেন্ড হতো, ওই জন্য ওই ব্রিজটা করা হয়েছিল। ওর বাঁদিকে দেখবেন, ওটার পরে একটা সরু আবার একটা লাইন মতো দেখতে পাবেন গাছে, ওইটাও কিন্তু একটা নতুন আইল্যান্ড। এটা কিন্তু এইটার থেকে ওইটা সেপারেট কিন্তু। যেমন এখান থেকে আপনারা এবার ভালো মতো বুঝতে পারবেন, দেখুন দুটো আইল্যান্ড। আপনাদের সোনাখালি নামক জায়গাটা পর্যন্ত আপনার ইচ্ছামতি একটা হচ্ছে ব্রাঞ্চের কাজ, তো ভেঙে আসছে, শুরু হয়ে আসছে ইচ্ছামতি। আর ইচ্ছামতি অবশ্য আগে যেটা মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখান দিয়ে হয়ে আসছে, তো হ্যাঁ টাকির কাছে, তারও আগে যেখান থেকে আসছে ওটা আরও সরু, মানে পরে এসে একটু চওড়া হয়েছে। ইন্ডিয়া আর বাংলাদেশের জায়গাটা কাছাকাছি, ওই জায়গাটা একটু বেশি চওড়া ছিল, এই জায়গাটা আবার একটু সরু হয়ে এসছে। তো এখান থেকে ওইটা একটা, এদিক থেকে আপনার মাতলা আর বিকাধরি দুটো মিশ্রণে একটা ওই একটা ব্রাঞ্চ একটা আসছে। এটা আপনার পুরো জালের মতো মানে বিছিয়ে রয়েছে আসলে। তো এই একটা হচ্ছে হোগল, যেটা আপনার সোনাখালি থেকে যেটা আমরা দেখতে পাবো। আর গদখালিতে আপনার আরেকটা দেখা যায়, গদখালিতে যেটা দেখা যায় একটা, সেটা হচ্ছে আপনার যেটা মেন প্রথমে যখন বোটে উঠবে, সেটা হচ্ছে বিদ্যাধরীটা পাচ্ছে। আর এই আপনার বালি আইল্যান্ড আর এই যে গদখালির মাঝখান দিয়ে যেটা আসছে, ওটা হচ্ছে আপনার বিদ্যাধরী। আর বালি আর আপনার গোসাবার মাঝখান দিয়ে যে নদীটা রয়েছে, সেটা হচ্ছে আপনার দুর্গা দুয়ানি। এটা হচ্ছে আপনার বিদ্যাধরীর আরেকটা ব্রাঞ্চ। এইটা দিয়ে আপনারা প্রায় 50 মিনিট যাবেন, তারপরে আপনার আপনার গন্ধি নদী যেটা পড়বে, গোমতী নয়, আমরা গোমতী ছোটলে পড়েছিলাম, এখানে গন্ধি বলা হয়। এই গন্ধি রিভার যেটা ইচ্ছামতিরই ব্রাঞ্চ, সেইটা দিয়ে আপনারা আরও যাবেন প্রায় 1 ঘন্টা। তারপরে আবার ওটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মাঝে অনেক ছোটোখাটো ক্রিকগুলো যেগুলো আছে সেগুলো জঙ্গলের মধ্যে চলে যায়। বাট এই মানে 1 ঘন্টা যাওয়ার মতো পরে তারপরে আপনারা মোটামুটি 10টা মিনিট ওটা দুভাগে ভাগ হয়ে যায়। একটা চলে যায় গোমর, একটা চলে যায় হচ্ছে পিচখালি। গোমর আর পিচখালি। তো গোমর দিয়ে গেলে হচ্ছে আপনার জটিরামপুর আইল্যান্ডটা পড়ছে, জটিরামপুর জায়গাটা ওটা পড়ছে।
পড়ছে। আর আপনার ডান দিকে পিচখালি দিয়ে গেলে ডান দিকে পড়ছে পুরো আপনার সজনেখালি ওয়াচ টাওয়ার, সেটাকে ফেলে গেলে জঙ্গলটা পড়ছে। আর বাঁ দিকে গেলে আমাদের দয়াপুর রিসর্টে আমাদের যেটা সুন্দরবন টাইগার সেইটা পড়ছে। আমরা এখানে যাবো ছিল 2016 সালে। তো এর আগে ডান দিকে আপনারা এখন দেখতে পাবেন ওইটা হচ্ছে জেটি। ওই ডান দিকে ওই জেটি করে আপনাদের গদখালির দিকে যেতে হতো আগে। তো এতে আরও আগে প্রায় 30 মিনিট মতো এক্সট্রা লাগতো। এখন চলছে জোয়ার, এই জন্য এখন প্রচুর জল দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে গদখালি যেতে আর মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। সুন্দরবনে যত নদী দেখবেন আপনারা সমস্ত কিন্তু স্যালাইন ওয়াটার। আমরা কিছুক্ষণ আগে একটা জায়গা আমরা ক্রস করে জায়গাটার নাম হচ্ছে কুলতলি। তো কুলতলিতে লাস্ট বছরে মানে আগের বছরে একটা বাঘ ধরা হয়েছে। তো এখানে এখানে 26 কিলোমিটার গেলে যে ঝড়খালি নামের যে জায়গাটা রয়েছে ওখানে একটা টাইগার রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে, যেটাকে এখানে একটা মিনি জু টাইপের মতো বানানো হয়েছে। কী হয়, গ্রামে যত বাঘ ধরা হয় সমস্ত বাঘকে ওখানে ট্রিটমেন্ট করা হয় ওই ঝড়খালি ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে। ওখানে ট্রিটমেন্ট করার পরে তারপরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এবারে একটা জিনিস করা হয় যেটা হচ্ছে মানে যেই জায়গা থেকে গ্রামের যেই জায়গা থেকে বাঘ ধরা হয়েছে তার কাছাকাছি জঙ্গলে কোনো জায়গায় বাঘটাকে ছাড়া হয় না। তার কারণ মানে বাঘের স্বভাব হচ্ছে ঠিক কুকুরের মতো, যেখানে একবার খাবার পেয়ে যাবে সেখানে সে খাবারের সন্ধানে বারবার আসতে পারে। তো তাকে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয় এই কারণে যাতে সে সেখানে ইজিলি না চলে আসতে পারে সেম জায়গায়। কারণ তাদের ফুড কিন্তু ওই চা বিস্কিট নয়, তাদের ফুড হচ্ছে আপনার মানুষ, গরু বাছুর। এটা এখানে দেখুন মানুষের তো জীবনের দাম তো আছেই, সঙ্গে এখানে গরু বাছুরের জীবনের দাম প্রচুর বেশি মানুষ মানেন। তার কারণ হচ্ছে তাদের জীবিকার মানে একমাত্র নির্ভর ওটার উপরই করে থাকে মানুষ। কারণ এখানে চাষবাস একটা মানুষ জীবিকার একটা অংশ। কিন্তু সেখানে আপনার কোনো জায়গা ফ্লাড হলে, বন্যা হলে সেই জায়গা নেক্সট 3-4 বছর ভালোভাবে কোনো চাষ করা যাবে না, একমাত্র ধান ছাড়া। তো তার মানে চালটাই মানে ধানটাই যেটা হয় সেই একমাত্র একটু নোনা জল সহ্য করতে পারে, বাকি কিন্তু সবজি সেখানে নোনা জল সহ্য করতে পারে না। এরপরে রয়েছে ফিশিং, সব জায়গায় অ্যালাউড নয়। তারপরে হচ্ছে ওয়েদারের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয়, সব জায়গায় অ্যালাউড নয়। তারপরে যে ওয়েদার খুব বেশি যদি রাফ হয়ে যায় তাদের জীবনে ঝুঁকি রয়েছে, এটা হয়ে গেলে এরপরে রয়েছে ট্যুরিজম। ট্যুরিজম যে হারে বাড়ার কথা সেই হারে তো বাড়ছে না, খুব স্লোলি বাড়ছে। এই কারণে এখানে মানুষজন তাদের এই ক্যাটেলগুলোর উপরে মানে গরু ছাগল এগুলোর উপরে ভরসা করে কিন্তু মানুষজন বেঁচে থাকে। সেই গরু ছাগল যদি মেরে দেয় তো সেই বাড়ির মানুষটাকে মেরে দেওয়ার সমান। তো এই বাঘগুলোকে দূরেই ছেড়ে দেওয়া হয়। আর যেগুলো বেশি যেগুলো হয় গ্রামে যে বাঘের অ্যাটাকগুলো যেগুলো আমরা বেশি শুনি, বেশিরভাগ সময় কিন্তু এই বাঘগুলো ইনজিওর্ড বাঘ অথবা বয়স্ক বাঘ। কারণ দেখুন এদের জন্য ইনজিওর্ড বাঘ বা বয়স্ক বাঘেদের জন্য কিন্তু ইজি প্রে জঙ্গলে কোনো কিছু নেই। কারণ জঙ্গলে যেসব প্রেগুলো জেনারেলি পাওয়া যায় সেগুলো হচ্ছে স্পটেড ডিয়ার বা চিতল হরিণ, সেটা খুব দ্রুত দৌড়াতে পারে। এরপরে হচ্ছে আপনার ওয়াইল্ড বোর, তাদের টাস্ক আছে, তো এরা খুব অ্যাগ্রেসিভ হয়, ইভেন বাঘেদের উপরেও অ্যাটাক করে দেয়। তো এই জন্য এরাও খুব একটা ইজি প্রে নয়। এরপরে রয়েছে রিসাস ম্যাক্যাক্স, যেটা বানর মানে গাছে উঠে যাচ্ছে, সেটাও ইজি প্রে নয়। তো তারপরে রয়েছে আপনার ওয়াটার মনিটর লিজার্ড, সে জলে চলে যায়, বাঘের থেকে ভালো সুইমার। তারপরে রয়েছে এখানে এস্টুডিন ক্রোকোডাইল, এস্টুডিন অথবা এস্টুরাইন ক্রোকোডাইল হিসাবে উচ্চারণ করবেন। তো এই এস্টুডিন ক্রোকোডাইল এটা হচ্ছে আপনার নোনা জলের কুমির। তো এই নোনা জলের কুমিরগুলো নর্মাল মিষ্টি জলের কুমিরের থেকে বেশি অ্যাগ্রেসিভ হয়। তো এরা ছেলে কুমিরগুলো প্রায় 20 থেকে 22 ফিট পর্যন্ত বড় হয়, আর মেয়ে কুমিরগুলো প্রায় 13 ফিট মতো বড় হয়। এরাও খুব অ্যাগ্রেসিভ হয়। তো এই জন্য ইজি প্রে কিছু নেই। আর সুন্দরবনের বাঘকে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার, তো নামের মধ্যেই বেঙ্গল আছে। তো এখানে এই জন্য এরাও কিন্তু মাংসের সঙ্গে এরাও কিন্তু মাছ খেতে শিখে গেছে। এরাও কিন্তু খেলায় পড়লে মাছ ধরে শিকার করে খায়। ভালো। এখানে সুন্দরবনে মাছ মানে যে বাঘগুলো যেগুলো আছে তাদের মধ্যে জঙ্গলের মধ্যে যেটা সব থেকে বেশি এরা খায় সেটা হচ্ছে আপনার এই ওয়াটার মনিটর লিজার্ড। এরা বড় হলে মোটামুটি 9 থেকে 10 ফিট পর্যন্ত বড় হয়। গোসাপ যেটাকে বলা হয়, গোসাপ এখানে মোটামুটি 9 থেকে 10 ফিট পর্যন্ত মোটামুটি বড় হয়। এছাড়া আরও যেসব পশু পাখির মধ্যে যেগুলো রয়েছে স্মল কোটেড অটার, এগুলো দেখতে পাবেন। তবে হ্যাঁ যেটা হয় জঙ্গলের মধ্যে মানে নদীর মধ্যে ওখানে প্রায় 8টা প্রজাতির শার্ক রয়েছে, যার মধ্যে এদিকে একটা খুব টার্ম খুব শুনতে পাবেন কামট।
কামড়টা কিন্তু শার্কের কিছু প্রজাতিগুলোকেই বলা হয়। ওটা কি পরপয়েস গুলো যেটাকে বলে? Porpoise না। না পরপয়েস একটা কি আছে, পরপয়েস একটা কি ছিল? Porpoise। হ্যাঁ না, আমার ঠিক জানা নেই। আচ্ছা, ওই জায়গাটা শার্কের মতন একটা ফিন আছে, কিউট দেখতে, ডলফিন টাইপের। না না, ওটা তো সজারু তো ইয়ে porcupine, ওটা তো পরকুপাইন porcupine। হয়ে যাচ্ছে। পরপয়েস। আমরা একটা ট্যুর একটা জার্নি হবে তো। আগে একটা পেয়ে যাবেন ছোট মতো। তুই এখন সিমেন্টটা তলাটা সিমেন্ট করে নিয়েছেন। না কিছু করার নেই, সাপ টাপ ঢুকেছে অনেক। ওপরটা এখনো মাটি দিয়ে রয়েছে। আর কিংফিশার দেখতে পাওয়া যায়, প্রচুর মাইগ্রেটরি বার্ড রয়েছে। তার মধ্যে সিগালও রয়েছে, সিগাল ওখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে। ফ্ল্যামিঙ্গোজ আসে এখানে? ফ্লেমিঙ্গো এখানে এখানে অনেক রকমের ফ্যালকন, ফ্যালকনস, ও পেরিগ্রিন ফ্যালকন পর্যন্ত এখানে আসে। আউলের প্রচুর প্রজাতি এখানে রয়েছে। স্নেক্স প্রচুর ধরনের রয়েছে এখানে। এখানে আপনারা দেখছেন, গাড়ি নিয়ে আসতে যদি পারেন এখানে গাড়ি নিয়ে চলে আসবেন, সারাদিনে 100 টাকা করে পার ডে ওনারা নেবেন আপনাদের গাড়ি। এটা গটখালি, এখান থেকে দেন বোটে করে যাওয়া যাবে। হ্যাঁ ওই যে চাপ নিলাম তত ওঠে না, এক বোটে বসে এগুলো না বলাই বেটার। বিউটিফুল ম্যান, গুড ডিসিশন ম্যান। দার্জিলিং অনেক গেছি, গুড ডিসিশন, আই এম লাভিং ইট। হ্যাঁ সে তো অবভিয়াসলি। গোসাবা আইল্যান্ড, বালি আইল্যান্ড। এখানে জাল লাগানো আছে এই সাইডে, যাতে বাঘগুলো সাইকোলজিক্যাল ওয়েতে যাতে এখানে না আসে। আর এখানে হচ্ছে জনবসতিটা থাকে, আর ওই অপোজিট সাইডে হচ্ছে আপনার বাঘের ইয়েটা, তাই জন্য হচ্ছে ওখানে জালটা লাগিয়েছে যাতে সাইকোলজিক্যালি ওয়েতে অ্যাটলিস্ট বাঘগুলো ওখানে কন্ট্রোল হয়ে থাকে। তো এই ডোবাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গাইড আমাদেরকে খুব ভালোভাবে বোঝাচ্ছিল যে এটা হচ্ছে ফ্রেশ ওয়াটারটা এসে এখানে জমা হয়, মানে বৃষ্টির ওয়াটার, তাই জন্য এটা খুব সুইট। আর বাকি জায়গাটা তো আপনারা নন্দা জল জানেনই, এখানে ভাটা হয়ে গেছে, জল বইছে না, পরে বইবে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ফিডলার ক্র্যাব। এটা হচ্ছে মেল ক্র্যাবটাই হচ্ছে একটা হাত বড় থাকে আর একটা হাতের থেকে ফিমেলগুলো নর্মাল থাকে। এটা ফিডলিং করছে কনস্ট্যান্টলি, তাই জন্যে ফিডলার ক্র্যাব বলে। ফিডলার যেরকম দেখবেন আপনি যারা ভায়োলিন বাজায় বা গিটার বাজায় ফিডলিং করে একটা হাত দিয়ে, সেরকম, তাই জন্য এটার নাম ফিডলার ক্র্যাব। অনেক রকমের রঙের আছে, একটা লাল আছে, সবুজ আছে। এটা আপনি দেখতে পাবেন একটা ফিমেল ফিডলার ক্র্যাব, যার হচ্ছে দুটো হাতই নর্মাল। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করবেন, এখন আপনারা দেখতে পাবেন স্টিল্ট ম্যানগ্রোভ ট্রি, এর শিকড়গুলো দেখবেন লম্বা লম্বা আর সোজা। এখনই একটা কুমিরের বাচ্চা ওখানে ডুবে গেল, দেখাতে পারলাম না আপনাদের, বাট আমি দেখেছি। তো ডে ওয়ানের বোট রাইড শেষ হয়ে গেছে, আমি এখন দয়াপুরে নেমে গেছি। এখানে এসে একটু ভিলেজটা আমি নিজে থেকে এক্সপ্লোর করছি। ওই দিকে হচ্ছে আমাদের নৌকোটা নামালো, আর আমাদের রিসর্ট এইটা পেছন সাইড, আর এটা হচ্ছে সামনে গ্রাম।
আগের দিকে ওইদিকে ফেরিঘাট ছিল। এখন চলুন আমি আপনাদেরকে আমাদের হোটেলটা দেখাই। আমাদের ক্যাপ্টেন, আর এটা হচ্ছে আমাদের নেচার ক্যাম্প, উনি এখানের ম্যানেজার এক্সপোর্টের। কিছু একটা হবে। তো চলুন আমি আপনাদেরকে আমাদের কটেজটা ঘুরে দেখাই। তো এটা হচ্ছে আমাদের রুম, একটা সিঙ্গেল বেড আর একটা কুইন বেড আছে এখানে। এটা হচ্ছে আমাদের বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, আর মোটামুটি কিট ফিটও অনেক কিছু দেওয়া আছে। আর আমি খুব ক্লান্ত, আর এই রুম থেকে এগিয়ে এসে সোজা এই পথে হেঁটে এসে আমাদের এখানে, এটা হচ্ছে কমিউনিটি এরিয়া, যেখানে একটা কিডস প্লে রুম আছে, ইভেন ওনাদের নিজস্ব একটা দোকানও আছে যেখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, অথেন্টিক মধুও পেয়ে যাবেন। আর এই জায়গাটাতে হচ্ছে সন্ধ্যেবেলায় হচ্ছে কালচারাল প্রোগ্রাম হবে অ্যালং উইথ বনফায়ার। আপনাদের এখানে স্ন্যাক্সটাও সার্ভ করবেন ওনারা।